এই সাউন্ডটি যাচ্ছে নাকি? এই সাউন্ডটা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো যাই হোক, আমরা গত ক্লাসে তোমাদের মনে আছে সেকেন্ড পার্টের পরিমাণগত রসায়ন অধ্যায়টা পরীক্ষা নিয়েছিলাম। তো আমরা সেখানে পরীক্ষা দিতে যে দেখলাম যে আমাদের মাত্র 65 থেকে 70 জন স্টুডেন্টের মতো তোমরা পরীক্ষা দিয়েছিলে। আবার অনেকে দেখলাম যে অবহেলা করে পরীক্ষা দেওনি। তো অনেকের ধারণা যে করোনা পরিস্থিতি হয়তো কবে উন্নতি ঘটবে, আমাদের পরীক্ষা হয়তো পিছাবে। এরকম ভাবার কোনো অবকাশ নাই। যারা বুদ্ধিমান তারা কিন্তু এই সময়টাকে অবশ্যই কাজে লাগাচ্ছে। হ্যাঁ, এমনও এই সময়টাকে তারা দেখা যাচ্ছে অ্যাডমিশন টেস্টের বিভিন্ন প্রিপারেশন নিচ্ছে, এরকমও আমাদের কাছে কিন্তু নিউজ আছে। তাহলে যারা নিজেদেরকে তোমার কি বলে বেশি চালাক বলে মনে করতেছো যে আমাদের পরীক্ষা টরীক্ষা আসলে আদৌ হবে কিনা, আমাদের হাফ ইয়ার মানে ইয়ার ফাইনাল পরীক্ষা হয়নি, তাহলে সেখানে সেকেন্ড ইয়ারের কবে কি, তোমার তো সময় থেমে থাকবে না, তোমার সিলেবাস থেমে থাকবে না, সময় থেমে থাকবে না। সো এদের যখন ইন্টারমিডিয়েটের যারা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবে, এদের পরীক্ষা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখবা যে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষা কিন্তু তোমাদের সময় নির্ধারিত সময় হবে, সুতরাং এই সময়টা অবহেলা করে কাটানোর কোনো অবকাশ নাই, এটা আমরা মনে করি। আর 2 নম্বর যেটা হচ্ছে যে পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ ছিল, কারণ একটা পরীক্ষা দিলে কিছুটা হলেও পড়াশোনা হয়। সুতরাং যারা দেখবা আমাদের এখানে পরীক্ষাগুলো দিয়েছে অবশ্যই তারা ভালো করবে, তাদের বোর্ড পরীক্ষাও ভালো করবে, অ্যাডমিশন টেস্টেও ভালো করবে। আর যারা এটাকে অবহেলা করিছো, যে চিন্তা করিছো যে পরীক্ষা কেমন মানে কি দেব, হ্যাঁ, তো তাদের দেখবা যে প্রিপারেশনও ভালো নাই, যার জন্য পরীক্ষা দেওয়ানি। প্রিপারেশন ভালো থাকলে অবশ্যই দিতা। তার মানে তুমি 1 মাস 1.5 মাস বা 2 মাস ধরে যে একটা অধ্যায় পড়ানো হলো, ঠিকঠাক মতো পড়োনি। এতে করে কি হয়, এতে করে তোমরা কি হচ্ছে, তোমাদের হয়তো অনেকে বাসায় টিচার রাখার চেষ্টা করো। তা বাসার টিচার রাখো, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাসার টিচার আর যারা ব্যাচ পড়ায় তাদের কিন্তু ক্লাস একরকম হয় না, অবশ্যই তার মধ্যে পার্থক্য থাকে। তাহলে যারা বাসায় পড়ায় তারা অবশ্যই ব্যাচ করাতে পারতো, কারণ কেউ চায় না পরের বাড়ি যে পড়াতে, এটা কেউ চায় না, কারণ তারা সবাই চায় নিজস্ব একটা এই কাজ করে যে নিজে ব্যাচ খুলতে পারতো। তো যাই হোক, আমরা যেটা বলতে চাই, এটা নিজের ভালো এখন নিজে বুঝবা, কারণ এখন তোমরা হচ্ছে সবচেয়ে সিনিয়র স্টুডেন্ট এখন আমাদের কাছে। তো এই কারণে আমরা বলতে চাই যে পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা দিবা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যারা পরীক্ষা দেওনি তাদের কথা কি বলবো, তারা দেওনি সেটা তোমার নিজেকেই প্রশ্ন করে যে তুমি কতটা লাভবান হয়েছো। 2 নম্বর হচ্ছে আমরা আমাদের যে অবজেক্টিভ পরীক্ষা হয়েছে, আমরা এরপরে আমাদের সাবজেক্টিভ পরীক্ষার কথা বলা হয়েছিল। এই সাবজেক্টিভ পরীক্ষাটা শুক্রবার হবে, বোঝা গেছে? শুক্রবার সাবজেক্টিভ পরীক্ষা হবে, 10টার সময় আমাদের প্রশ্ন দেওয়া হবে, 10টা থেকে 11টায় পরীক্ষা দিবা। অনেকের হয়তো ওই সময় পরীক্ষা থাকতে পারে অন্য স্যারের, তাদের সমস্যা নাই। তুমি যে কোনো 1 ঘন্টা পরীক্ষা দিয়ে শনিবারে 12টার মধ্যে আমাকে খাতা দিয়ে যেতে হবে। শনিবার 12টার মধ্যে যে কাউকে দিয়ে আমাকে খাতা দিয়ে যেতে হবে। আমাদের নিচে অফিস রুমে তোমাদের আশিক ভাইয়া থাকবে, তার কাছে খাতা দিয়ে গেলেই হবে। আমরা পরের যে ক্লাসে তোমাদের, সেই ক্লাসে আমরা তোমাদের খাতা দিয়ে দেবো। অথবা যদি না আসতে পারো, আমরা এখান থেকে খাতা শো করে তোমাদের বলে দেবো যে কি কত পেয়েছো ইত্যাদি, এরকম বলে দেবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে, আমরা আশা করেছিলাম যে তোমরা স্বতঃস্ফূর্ত হয়ে পরীক্ষাটা দিবে, কিন্তু পরীক্ষা মাত্র হাতে কোনো কয়েকজন স্টুডেন্ট দিয়েছো, কিছু বলার নাই। আচ্ছা, এবার আসো আমাদের আজকে আমরা কি ক্লাস নিব।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের দুটো অধ্যায় শেষ হয়েছে। একটা হলো প্রথম অধ্যায়, একটা হলো তৃতীয় অধ্যায়। বাকি আছে তিনটা অধ্যায়। পঞ্চম অধ্যায়টা হলো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বা কর্মমুখী রসায়ন। এটা আমরা পড়াবো, তবে এটা মানে এই সমস্ত অধ্যায় নিজেরাও পড়ানো যায়। এই জন্যই বাকি থাকলো দুইটা গুরুত্বপূর্ণ অধ্যায়। একটাকে বলা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, গরম লাগতেছে, একটাকে বলা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, একটাকে বলা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। দুটো অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তবে এর মধ্যে অর্গানিক কেমিস্ট্রি যে পার্টটা আছে এটা হলো সবচেয়ে বৃহৎ অধ্যায়। তো এই অধ্যায় যদি আমি শুরু করি, কমপক্ষে 4.5 মাস সময় লাগবে। কমপক্ষে 4.5 থেকে 5 মাস সময় লাগবে অধ্যায়টা পড়াতে। হ্যাঁ, তুমি যদি মনে করো যে স্যার আমাকে দ্রুত শেষ করে দেন, আমরা 1 মাসেও শেষ করে দিতে পারি, হালকার পরে ঝাপসা পড়ায়। ওই সমস্ত রসায়ন বিজ্ঞান পড়ে লাভ নাই। ওই রকম রসায়ন বিজ্ঞান ওইরকম বাসায় টিচার রেখে 1 মাস 1.5 মাসে পড়ানো, ওগুলো আমরা পারবো না, বুঝে গেছে? তো যাই হোক, কারণ আমরা আমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকেই মেইনলি হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে বেশি। আমাদের মেডিকেল বলো অথবা বুয়েট বলো, সব এখান থেকে প্রশ্ন আসে। বিশেষ করে বুয়েটে মেকানিজম আসে আর মেডিকেল অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আসে। তো এই জন্য যেহেতু এই অধ্যায়টা যখন আমরা পড়াবো প্রায় 4.5 থেকে 5 মাসের মতো সময় লাগবে, সেহেতু আমাদের তোমরা বোরিং হয়ে যেতে পারো, মানে বোর ফিল করতে পারো। যার জন্য আমরা রসায়ন বিজ্ঞান তোমার কাছে যেন জটিল বা কঠিন বলে না মনে হয়, এই জন্য আমরা ছোট একটা অধ্যায় পড়াবো। অধ্যায়টা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। ছোট্ট একটা অধ্যায়, হয়তো আমাদের 8 থেকে 10টা লেকচারে শেষ হয়ে যাবে। কিন্তু অধ্যায়টা এত বেশি আমাদের বোর্ড পরীক্ষার জন্য এবং তোমাদের একাডেমিক লাইফের জন্য গুরুত্বপূর্ণ, এটা তুমি চিন্তাও করতে পারবে না। অর্থাৎ এখানে আমাদের ম্যাথ আছে এবং মানে টার্গেট কোশ্চেন আমরা তোমাদের দেখাই দেবো যে এই কোশ্চেনগুলো, মানে আমরা যদি 6টা কোশ্চেন পড়াই, 6টা নর্মাল কোশ্চেন পড়াই আর একটা অঙ্ক করি, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমাদের 1 সেট কোশ্চেন বাঁধবে। হয়তো ডিজিট চেঞ্জ হবে কিন্তু অঙ্কর প্যাটার্নটা ঠিক আছে, অঙ্কের প্যাটার্নগুলো একই রকম থাকবে। তো আশা করি বুঝতেই পারতেছো। তবে এটা কেমিস্ট্রি হায়ার প্রিন্সিপাল, অর্থাৎ আমাদের যে ইলেকট্রোকেমিস্ট্রি এটা কেমিস্ট্রির হায়ার প্রিন্সিপাল। হালকার করে ঝাপসা পড়ানো যায়, আবার আমাদের উচ্চতর কথাবার্তা বলা যায়। তো আমরা চেষ্টা করব এগুলো তোমাদেরকে মোটামুটি সহনশীল মাত্রার মধ্যে আলোচনা করার। তো যাই হোক, সুন্দর করে নোট করবা আমাদের কথাগুলো, আমরা যে কথাগুলো বলতেছি। তুমি জানো অধ্যায়ের প্রথম দিকে ফান্ডামেন্টাল টপিক থাকে, অর্থাৎ বেসিক কিছু কথাবার্তা থাকে যা তোমার মাধ্যমিক লেভেলে পড়ে আসছে, এরকম কিছু কথা থাকে। এরপরে আমরা আস্তে আস্তে অগ্রসর হব। তো যাই হোক, অধ্যায়টার নাম লেখো সুন্দর করে। দেখো অধ্যায় 4, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, অধ্যায় 4, তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। আমাদের পুরাতন যে সিলেবাস ছিল, তোমরা অনেকেই কেমিস্ট্রি ভালো করে পড়া এবং বোঝার জন্য অবশ্যই তোমরা হাজারিনাগের পুরাতন সিলেবাসের বইগুলো তোমরা তোমাদের সংগ্রহে আছে আমরা মনে করি। তো সেই ক্ষেত্রে তুমি যদি অধ্যায়গুলো একটু লক্ষ্য করো, দেখবা পুরাতন সিলেবাসে আমাদের 2টা অধ্যায় ছিল। একটা ছিল ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষ, আর একটা ছিল ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। এই 2টা অধ্যায়কে কম্বাইন করে ব্রিজ করে আমরা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, বুঝা গেছে? অর্থাৎ পুরাতন সিলেবাসে যে 2টা অধ্যায় ছিল, সেই 2টা অধ্যায়কে সংযুক্ত করে আমরা নতুন একটা অধ্যায় পেয়েছি, তার নাম হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ইলেকট্রোকেমিস্ট্রির কথা বলতেছি, এটার ধারণা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তবে তুমি জানো কিনা যে ইলেকট্রোকেমিস্ট্রি আসলে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে জীবনের সর্বক্ষেত্রে বর্তমান সভ্যতা উন্নতির জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি তাৎপর্যপূর্ণ যে রসায়ন বিজ্ঞানের একটা আলাদা ব্রাঞ্চ তৈরি করা হয়েছে ইলেকট্রোকেমিস্ট্রি। সম্পূর্ণ আলাদা ব্রাঞ্চ তৈরি করা হয়েছে ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে, এই জন্য আলাদা পড়াশোনা। এবং আমরা এই যে কেমিস্ট্রি হায়ার প্রিন্সিপাল কেন বলতেছি, তোমাদের যদি কেউ সিনিয়র থেকে থাকে যারা আমাদের ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে, অথবা দেখবা যে পিওর কেমিস্ট্রি নিয়ে অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে এগুলো নিয়ে পড়াশোনা করে, অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে পড়াশোনা করে, দেখবা তাদেরকে 5th ইয়ার অথবা মাস্টার ডিগ্রিতে এই ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে আলোচনা করা হয়, ইলেকট্রোকেমিস্ট্রি পড়ানো হয়। সেক্ষেত্রে তোমরা অবশ্যই সৌভাগ্যবান যে তোমাদেরকে সেই মাস্টার ডিগ্রির টপিকগুলো অথবা আমাদের কি বলে 5th ইয়ারের যে কথাবার্তাগুলো, সেই কেমিস্ট্রি হায়ার প্রিন্সিপালগুলো তোমাদেরকে শেখানো হবে।
তো যাই হোক, এটা ভয় দেওয়ার কথা না, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সহজভাবে এটা উপস্থাপন করার। তো যাই হোক, আমাদের এই যে ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে এত কথাবার্তা বলতেছি, ইলেকট্রোকেমিস্ট্রি আমাদের কোন কাজে লাগবে, আসলে জীবনের কোন ক্ষেত্রে ইলেকট্রোকেমিস্ট্রির অবদান, এগুলো নিয়ে আমরা একটু নর্মাল একটা ধারণা দিলেই তুমি বুঝতে পারবা। আমরা একটু এখানে আলোচনা করার চেষ্টা করতেছি, একটু খেয়াল করো। মূলত ইলেকট্রোকেমিস্ট্রিকে আমরা একটা বাক্সের সাথে তুলনা করতে পারি, একটা বক্সের রসায়নকে ইলেকট্রোকেমিস্ট্রি বলা হয়। যেমন মাধ্যমিক লেভেলে তোমরা পড়ে আসছো, এরকম একটা বক্স নিয়ে আমরা আলোচনা করছিলাম, দেখছো এরকম একটা বক্সের কথা বলতেছিলাম, এর মধ্যে মনে আছে আমাদের দুটো ধাতব খণ্ড অথবা আমাদের নন মেটালিক গ্রাফাইট খণ্ড স্থাপন করছিলাম। এরপর এখানে আমরা গ্যালভানিক সেল অথবা অ্যামিটার ইত্যাদি স্থাপন করছিলাম, মনে আছে? এদেরকে বলা হচ্ছিল আমাদের ইলেকট্রোড, মনে আছে কিনা? এগুলো এখন বোঝার দরকার নেই, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো, আমি সংক্ষেপে বলতেছি। ইলেকট্রোড, দেখছো এগুলোকে আমরা ইলেকট্রোড বলছিলাম। এর মাঝখানে আমরা ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স আর ইলেকট্রোলাইট এন্ড সলভেন্ট রাখছিলাম, মনে আছে কিনা? ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স বা ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট প্লাস সলভেন্ট ইত্যাদি রাখছিলাম। তো এর মধ্যে যে মেকানিজমটা, তার উপর বেস করে আধুনিক সভ্যতার সব কিছু উপস্থাপিত হয়েছে। যেমন এর উপর বেস করে তৈরি করা হয়েছে, তোমরা জানো বর্তমানে ব্যাটারি। তোমরা জানো এই যে আমরা আমাদের ব্যাটারির কথা বলি, এই ব্যাটারিটা আমাদের ঘড়ি থেকে শুরু করে আমাদের যে স্মার্টফোন তুমি ব্যবহার করো অথবা তুমি যে ল্যাপটপ ব্যবহার করতেছো, আমাদের এই ঘড়ির মধ্যে আছে লিথিয়াম ব্যাটারি, আমাদের স্মার্টফোন অথবা ল্যাপটপের মধ্যে আছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং আমরা আমাদের যে আইপিএস ব্যাটারি ব্যবহার করি ইত্যাদি, যত রকমের ব্যাটারি আমরা বলতেছি না কেন, তার মূল প্রিন্সিপাল কিন্তু এর উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। সেখান থেকে এটা তৈরি হয়েছে। তাহলে বুঝতেই পারতেছো যে এটা কেন, কারণ তুমি জানো যে আমরা যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতেছি, এটা কিন্তু অসীম সম্পদ না, এটা আমাদের সসীম সম্পদ, সীমিত সম্পদ। তোমরা পড়ে আসছো মাধ্যমিক লেভেলে যে বর্তমান হারে যদি আমরা ফসিল ফুয়েল ব্যবহার করতেই থাকি, আমরা যদি এই জীবাশ্ম ফুয়েল ব্যবহার করতেই থাকি, তাহলে আগামী 100 বছরের মধ্যে এটা ফুরিয়ে যাবে। তাহলে একবার চিন্তা করছো যে পরবর্তী পৃথিবীর মানুষেরা, তোমার পরবর্তী প্রজন্মরা কিভাবে পৃথিবীতে বেঁচে থাকবে, কিভাবে টিকে থাকবে? এই জন্য সায়েন্টিস্টরা দিন রাত এটা নিয়ে পরিশ্রম করতেছে। এই জন্য অল্টারনেটিভ ফুয়েল অর্থাৎ অল্টারনেটিভ জ্বালানি ব্যবহার করার চেষ্টা করতেছে, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান বর্তমান সভ্যতায় সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, যেটা কিনা এই বক্স থেকে তৈরি করা হয়েছে। এই জন্য বক্সের রসায়নটাকে বলতেছি আমরা ইলেকট্রোকেমিস্ট্রি। তো ব্যাপারটা বুঝতে পারতেছো যে আমাদের ব্যাটারির কথা বলতেছি, যেটা কিনা এর উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে ব্যাটারি মেকানিজমগুলো। এছাড়া আমরা যদি পিএইচ মিটারের দিকে তাকাই, দেখছো পিএইচ মিটার, একটু খেয়াল করো। আমি যদি পিএইচ মিটারের কথা বলি, তোমরা অম্লক্ষারক সাম্যাবস্থা, অম্লক্ষারক অধ্যায় পড়ে আসছো, প্রশমন বিক্রিয়া, নিউট্রালাইজেশন এখানে পড়ে আসছো, সেখানে মনে আছে বাফার সলিউশন পড়ে আসছো। সেখানে পিএইচ এর পরিমাণ, একটা সলিউশনের পিএইচ এর মান কত? ইনস্ট্যান্ট, অত্যন্ত দ্রুত, অর্থাৎ আমাদের 30 সেকেন্ডের মধ্যে আমরা দ্রুত বের করতে পারবো, 30 সেকেন্ড না, তার চেয়ে কম সময়ের মধ্যে বের করতে পারবো, যে যন্ত্রের সাহায্যে পিএইচ মিটার। মেকানিজম কিসের? এই বক্সের মধ্যে, এই বক্সের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে পিএইচ মিটার। তো বুঝতে পারতেছো, আমরা যদি গ্লুকোমিটারের কথা বলতে পারি, দেখো গ্লুকোমিটারের কথা বলতে পারি, তোমরা জানো আমরা গ্লুকোমিটার সম্পর্কে তোমাদের ধারণা আছে। গ্লুকোমিটার, এই যে গ্লুকোমিটারের কথা বলতেছি, গ্লুকোমিটার তোমরা মাধ্যমিক লেভেলে সম্ভবত পড়ে আসছিলে। তোমরা বলো বর্তমান পৃথিবীতে যে করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক ব্যাধি যেটাকে বলা হচ্ছে ডায়াবেটিস, এটা কিনা পৃথিবীর মানুষের মধ্যে 80% মানুষের মধ্যে আছে। এই ডায়াবেটিস যাদের হয়েছে তারাই বুঝতে পারবে, কারণ এটাকে সাইলেন্ট ডিজিজ বলা হয়, অর্থাৎ নীরব ঘাতকের মতো। কেমন? যে এই ডিজিজ যাদের মধ্যে আছে কখনোই রিমুভ করা সম্ভব না, হয়তো তুমি কিছু নিয়মকানুন মেনে চলে নিয়ন্ত্রণে রাখতে পারো, বাট এটা সোটা। এটা কি করবে? প্রথমে তোমার দাঁতকে অ্যাটাক করবে, এই যে দেখো আমার একটা দাঁত পড়ে গেছে, দেখছো? দাঁতকে অ্যাটাক করবে, তারপর তোমার চোখকে অ্যাটাক করবে, মানে চোখে তুমি আস্তে আস্তে চোখ নষ্ট হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, হার্টে প্রবলেম দেখা যাবে, হাইপার টেনশন দেখা দেবে। তো তুমি জানো যে এরকম ভাবে যার কারণে ডায়াবেটিস যাদের হয়েছে তাদেরকে আমাদের কন্টিনিউয়াসলি পরিমাপ করতে হয় রক্তে গ্লুকোজের পরিমাণটা কত, মিলিমোল ইউনিটে তোমার যেন পরিমাপ করতে হয়। এই জন্য ডায়াবেটিস হাসপাতালে গেলে দেখবা 2 ঘন্টা লাগে, দাঁড়ায় থাকতে হয় সিরিয়াল দিয়ে, তারপরে অনেক ঝামেলা, মারামারি, ধাক্কাধাক্কি, একটা ঝামেলা। তার মধ্যে করোনার মধ্যে ওরকমভাবে লাইন দিয়ে দাঁড়ানো সম্ভব না।
তো ইনস্ট্যান্ট আমরা আমরা যে যন্ত্রের সাহায্যে আমার রক্তের পিএইচ এর মান রক্তের আমাদের গ্লুকোজের পরিমাণটা কত, ডায়াবেটিসের অবস্থাটা কেমন, সেটা আমরা এই যন্ত্রের মাধ্যমে পরিমাপ করতে পারবো। চিন্তা করতেছি আধুনিক সভ্যতার কথা বলতেছি, যে সভ্যতা আমাদের উন্নতির জন্য আমাদের এই রসায়নের যে বক্সের কথা বলছি, ইলেকট্রোলাইট মানে আমাদের সেই তড়িৎ রসায়ন যার উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। আমরা যদি কেমিস্ট্রির হায়ার প্রিন্সিপালের দিকে তাকাই, বর্তমান সভ্যতার দিকে আরো দেখতে পাবো। দেখো ইলেকট্রিক কার, খুব ভালো করে বুঝবা। সম্ভবত আমাদের আমেরিকায় 1956 সালের দিকে টেসলা কোম্পানি সর্বপ্রথম বাজারজাতকরণ করে এই ইলেকট্রিক কার। এবং এই যে কারটার কথা বলতেছি, তোমরা জানো যে একসময় জীবাশ্ম জ্বালানি, মানে এখনো পর্যন্ত কিছু কিছু কারে ব্যবহার করা হয় জীবাশ্ম জ্বালানি, পেট্রোল, ডিজেল অথবা আমাদের গ্যাস ব্যবহার করা হয়। এগুলো পুড়িয়ে আমাদের যানবাহনে এই অন্তর্দহ ইঞ্জিনে জ্বালানি সরবরাহ করা হয়। এতে করে কার্বন নিঃসরণ ঘটে, কার্বন ডাইঅক্সাইড। এতে করে আমাদের জীবাশ্ম জ্বালানির উপর চাপ পড়তেছে, সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশের উপর কিন্তু প্রচন্ড পরিমাণ চাপ পড়তেছে, গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টি করতেছে আমাদের, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমরা জানো টেসলা কোম্পানি এটাকে ওপেন করে দিয়েছে, এটাকে আরো বেশি মডিফাই করে, বিশেষ করে নিশান, টয়োটার মতো বৃহৎ বৃহৎ ব্র্যান্ডের গাড়ির যে ব্র্যান্ডগুলো আছে, তারা কিন্তু বর্তমানে তোমরা জানো যে তুমি যদি রাস্তা দিয়ে যাও, দেখা যাবে 10টা গাড়ির মধ্যে প্রায় 5টা গাড়ি দেখবা এখন সব এই ইলেকট্রিক কার। দেখবা লেখা আছে পাশে হাইব্রিড, দেখবা লেখা আছে হাইব্রিড। অর্থাৎ এখন এই সমস্ত জীবাশ্ম জ্বালানির এই সমস্ত ফুয়েলের পরিবর্তে এখন এই হাইব্রিড কারগুলো অর্থাৎ ইলেকট্রিক কারগুলো চলে আসছে, যেখানে কিনা আমাদের এই সেল ব্যবহার করা আছে, ড্রাই সেল ব্যবহার করা হচ্ছে, তোমরা জানো, যেটা কিনা এই বক্সের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। এটা ইলেকট্রোকেমিস্ট্রির অবদান। মানে শব্দ হচ্ছে কেন, তো কি? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমরা আরো উন্নত দিকে যদি তাকাই, একটু খেয়াল করো, ফুয়েল সেল তোমরা নাম শুনে থাকবা। বর্তমান পৃথিবীতে অনেক বেশি আলোচনা হচ্ছে এটা নিয়ে, যদিও বিগত 15 থেকে 20 বছর নিয়ে সায়েন্টিস্টরা এটা নিয়ে গবেষণা করতেছে, তবে এখনো এটা আনফিনিশড বিজনেস, এটা নিয়ে এখনো গবেষণা চলতেছে। বিশেষ করে নাসার যে বিজ্ঞানীরা আছে, অর্থাৎ মহাকাশচারী নভোচারীরা, সেখানে সাধারণত ফুয়েল সেলের ব্যবহার এটা কিছুটা তোমার শুরু হয়েছে। এবং জাপানে, উন্নত বিশ্ব জাপান, যেখানে ফুয়েল সেলের মাধ্যমে গাড়ি এটা ব্যবহার করা হচ্ছে। যাই হোক, হয়তো আগামী আফটার 10 বা 15 ইয়ার্সের মধ্যে তোমরা এগুলো নিয়ে আরো বেশি পড়াশোনা করতে পারবা। তো তুমি তোমার একাডেমিক লাইফের যেখানেই যাও না কেন, তাহলে দেখবা যে ইলেকট্রোকেমিস্ট্রির অবদান অনস্বীকার্য। আশা করি ইলেকট্রোকেমিস্ট্রি কেন লাগবে, কি কারণ লাগবে, কি জন্য পড়তে হবে, তোমরা বুঝতে পারতেছো। এই সমস্ত টপিকগুলো কিন্তু আমাদের সিলেবাসে আছে। আমি এখানে যতগুলো টপিকের কথা বলছি, প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের পড়তে হবে। সুতরাং বুঝতে পারতেছো যে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি কত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা এখন ইলেকট্রোকেমিস্ট্রির টপিকগুলো নিয়ে আলোচনা করব। শব্দ হচ্ছে কি? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি এই শব্দটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, দেখো দুইটা শব্দের কম্বাইন করে আমাদের এই শব্দটা তৈরি করা হয়েছে ইলেকট্রোকেমিস্ট্রি, যার প্রথম অংশটা হচ্ছে ইলেকট্রো। ইলেকট্রো মানে হচ্ছে তড়িৎ। সুন্দর করে নোট করবা, সুন্দর করে নোট করবা। আমরা যে লেকচার দিব এর সাথে কিন্তু বইয়ের কথা মিলবে না, কারণ বইতে যা আছে তুমি জীবনে পড়ে বুঝবা না, বুঝা গেছে? হয়তো তোমার সামনে কেউ হয়তো নিজেদের মতো করে বলবে, কিন্তু বইতে যা আছে ওইভাবে কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি বোঝা যাবে না। কারণ যেহেতু এটা কেমিস্ট্রি হায়ার প্রিন্সিপাল, এই জন্য ওরা সিলেবাসটা সঠিকভাবে তৈরি করতে পারেনি, এলোমেলো করে একবার এখানে একবার ওখানে যা আলোচনা করছে ওইভাবে পড়া যাবে না। হয়তো বইয়ের জিনিস মুখস্থ করতে পারো, সেটা ভিন্ন কথা, বাট কেমিস্ট্রি কিভাবে পড়তে হবে তার জন্য আমরা ডিটেলস নোট করে দিচ্ছি, সুন্দর করে নোট করতে হবে। তবে আজকের ক্লাসটা তোমাদের জানা, যেটা কিনা মাধ্যমিক লেভেলে পড়ে আসছো, সিলেবাসেও আছে। দেখো ইলেকট্রোকেমিস্ট্রি দেখে বুঝতেছো দুইটা শব্দের কম্বিনেশনের মাধ্যমে তৈরি হয়েছে। প্রথমটা হচ্ছে ইলেকট্রো, দ্যাট মিন্স তড়িৎ। তড়িৎ দেখছো, তীর চিহ্ন দাও। দেখো ইলেকট্রন বা আয়নের প্রভাব, মনে থাকবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রো কথাটা কি থেকে আসছে তোমরা এগুলো জানো, এটা তোমরা পড়ে আসছো গিলবার্ট, এটা ফিজিক্সের টপিক, তোমরা জানো গিলবার্ট ইনি এম্বার, তার থেকে ইলেকট্রো কথাটা আসছে। এগুলো নিয়ে আমরা ওদিকে না যাই, ইতিহাস অনেক বলছে, এই জন্য আর ইতিহাসের দিকে গেলাম না।
ইলেকট্রো মানে হচ্ছে তড়িৎ, এর মানে হচ্ছে ইলেকট্রন বা আয়নের প্রবাহ। আর কেমিস্ট্রি, দেখো কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন, আর রসায়ন মানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া সুন্দর করে লিখবা। রসায়ন দ্যাট মিনস রাসায়নিক বিক্রিয়া। রসায়ন কথাটা আসলে আমরা রাসায়নিক বিক্রিয়াটাকেই বেশি প্রাধান্য দিই, তোমরা জানো। তো কোন রাসায়নিক বিক্রিয়া? সেই রাসায়নিক বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের ফ্লো তৈরি হবে। কোন রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের ফ্লো তৈরি হয়? একমাত্র জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া, যা আগের চ্যাপ্টারে পড়ে আসছি। তাহলে আমি কি লিখতে পারি? কেমিস্ট্রি দ্যাট মিনস রসায়ন, দ্যাট মিনস রাসায়নিক বিক্রিয়া, দ্যাট মিনস জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া। তীরচিহ্ন দিয়ে লেখো, এখানে সামনে তীরচিহ্ন দিয়ে লেখো। জারণ বিজারণ, জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া, রিডক্স রিঅ্যাকশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে তাহলে বোঝার চেষ্টা করো। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি মানে কি দাঁড়ালো? ইলেকট্রোকেমিস্ট্রি মানে কি দাঁড়ালো? তাহলে আমি কি বলতে পারি? ইলেকট্রোকেমিস্ট্রি হলো রসায়ন বিজ্ঞানের সেই শাখা যে শাখায়, খেয়াল করে একটু, যে শাখায় জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনের আদান প্রদান বা পুনর্বিন্যাসের মাধ্যমে ইলেকট্রন বা আয়নের প্রবাহ সৃষ্টি হয়, সেই শাখাটাকে বলা হচ্ছে তড়িৎ রসায়ন। আশা করি তড়িৎ রসায়ন কি বোঝা গেছে। তাহলে আমরা আরেকবার একটু বলি যে তড়িৎ রসায়ন হলো রসায়ন বিজ্ঞানের সেই শাখা যে শাখায় জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনের প্রবাহ বা আয়নের প্রবাহ সৃষ্টি হয়, সেই শাখাটাকে বলা হচ্ছে তড়িৎ রসায়ন। আশা করি তড়িৎ এবং রসায়ন, দ্যাট মিনস তড়িৎ রসায়ন মানে কি, এটা বোঝা গেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমাদের এই ইলেকট্রোকেমিস্ট্রি আমরা তোমাদের বলছিলাম, যেহেতু এটা হায়ার প্রিন্সিপাল, বারবার একই কথা বলতেছে, এর মানে ভয় দেয়া না, মানে গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটা বলা হচ্ছে। এটা কেমিস্ট্রি হায়ার প্রিন্সিপাল। সো যখন এই পাঠ্যপুস্তক বোর্ড যখন এটা তৈরি করছে, তখন এলোমেলো করে ফেলছে, অর্থাৎ বইয়ের ধারাবাহিকতা নাই। যার জন্য আমরা এই ইলেকট্রোকেমিস্ট্রি আমি আমার মতো করে এটাকে 3টা অংশে বিভক্ত করছি। আমাদের এই ইলেকট্রোকেমিস্ট্রিটাকে আমরা 3টা অংশে বিভক্ত করছি। খেয়াল করে একটু, 3টা অংশে বিভক্ত করছি। একটা হলো পরিবাহিতা তড়িৎ রসায়ন। দেখো প্রথম অংশটার নাম হচ্ছে কন্ডাক্টেন্স ইলেকট্রোকেমিস্ট্রি বা পরিবাহিতা তড়িৎ রসায়ন। এখানে আমরা মেইনলি তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। দেখো তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ অংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার এই বইয়ের মধ্যে যেখানে যেখানে আমাদের ইলেকট্রোলাইসিসের কথাবার্তাগুলো আছে, দ্যাট মিনস ইলেকট্রোলাইসিস নিয়ে আমরা আলোচনা করব যেখানে যেখানে, সেটা হচ্ছে এই পাঠের অংশ, পরিবাহিতা তড়িৎ রসায়নের অংশ। দেখো এরপরে যেটা লিখছি সেটা হলো ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি বা আমাদের সাম্য অবস্থা তড়িৎ রসায়ন। এই সাম্য অবস্থা তড়িৎ রসায়ন যেটা লিখছি, এই সাম্য অবস্থা তড়িৎ রসায়নে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা হবে। মনে থাকবে, তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আমরা এখানে আলোচনা করব। তড়িৎ রাসায়নিক কোষ, অর্থাৎ আমাদের এই বইতে যত ধরনের তড়িৎ রাসায়নিক কোষ আছে এবং যত ধরনের তড়িৎ রাসায়নিক কোষ তুমি তৈরি করতে পারো, এখানে মেইনলি হচ্ছে তোমাকে তড়িৎ কোষ তৈরি করতে হবে। তুমি নিজেই তড়িৎ কোষ তৈরি করতে পারবে, আমরা এইভাবে আমাদের অধ্যায়টা উপস্থাপন করব। তো যত ধরনের তড়িৎ রাসায়নিক কোষ আছে, এই তড়িৎ রাসায়নিক কোষগুলো আমাদের এই সাম্য অবস্থা তড়িৎ রসায়নের মধ্যে আলোচনা হবে। এরপরে দেখো আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির পরবর্তী যে অংশটা, তাকে বলছি আমরা ডায়নামিক ইলেকট্রোকেমিস্ট্রি, অর্থাৎ গতিময় তড়িৎ রসায়ন। এখানে বিভিন্ন রকমের ইলেকট্রোড নিয়ে আলোচনা হবে, তড়িৎদ্বার নিয়ে আলোচনা হবে। দেখো এবার কিন্তু তোমার তড়িৎ রসায়ন সহজ হয়ে গেল, যে আমাদের তড়িৎ রসায়নের ইলেকট্রোকেমিস্ট্রির মোট 3টা পার্ট।
প্রথমটা হলো পরিবাহিতা তড়িৎ রসায়ন। এখানে আমাদের যত ধরনের তড়িৎ বিশ্লেষণ আছে এবং এই তড়িৎ বিশ্লেষণ পড়তে যা যা লাগবে তোমরা জানো, আমাদের তড়িৎ বিশ্লেষণ পড়তে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, পরিবাহিতা, পরিবাহিতার শ্রেণীবিভাগ, এই সব কিছু আমাদের এখানে আলোচনা হবে। এরপরে আছে সাম্য অবস্থা তড়িৎ রসায়ন। এই সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে আমাদের যত ধরনের তড়িৎ রাসায়নিক কোষ আছে, এই যত ধরনের তড়িৎ রাসায়নিক কোষ আছে, লিথিয়াম কোষ, লিথিয়াম আয়ন, তারপর হচ্ছে আমাদের নিকেল কোষ, লেড কোষ, বোঝা গেছে, এরকম যত ড্রাই সেল যত ধরনের কোষ আছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। এরপর আছে ডায়নামিক তড়িৎ রসায়ন, এটা হচ্ছে তড়িৎদ্বার নিয়ে আলোচনা। আমাদের এখানে অসংখ্য তড়িৎদ্বার আছে, বুঝা গেছে, জারণ তড়িৎদ্বার আছে, বিজারণ তড়িৎদ্বার আছে, গ্যাস তড়িৎদ্বার আছে, তারপরে আছে ধাতব আয়ন তড়িৎদ্বার আছে, এরকম অসংখ্য তড়িৎদ্বার আছে এবং তার মেকানিজম ট্রান্সফারিজম এগুলো নিয়ে ডিটেলস আমরা এখানে আলোচনা করব। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অধ্যায়টাকে 3টা অংশে বিভক্ত করে ফেলছি, আমরা এবার এক এক করে আলোচনা করব। তবে প্রথম যে অংশটা আছে এটা আমাদের মাধ্যমিক লেভেলের কিছু কথা, সেগুলো আমরা এখন আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা নোট করার চেষ্টা করি এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, এই জন্য একটু নোট করে নেবা। দেখো, যে ধর্মের কারণে কোনো পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করে, যে ধর্মের কারণে কোনো পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করে তাকে কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা বলা হয়। যে ধর্মের কারণে কোনো পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করে, তোমরা জানো স্যার কোন ধর্মের কারণে তড়িৎ চলাচল করতে পারে? একটা হলো ফ্রি ইলেকট্রন অথবা ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকতে হবে যারা কিনা মুভ করতে পারে। এই সমস্ত ধর্ম যাদের মধ্যে আছে, এই সমস্ত ধর্ম, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক যাদের মধ্যে আছে, তাদের জন্য কোনো পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারবে। আর সেই ধর্মটাকে তখন বলা হচ্ছে পরিবাহিতা ধর্ম বা কন্ডাক্টিভিটি। বুঝা গেছে? তা দেখো, যে ধর্মের কারণে কোনো পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাকে পরিবাহিতা বলা হয়, তাকে পরিবাহিতা বলা হয়। বুঝতে লেখা? বিজ্ঞানীরা এই কন্ডাক্টিভিটির উপর ডিপেন্ড করে ম্যাটারকে, মানে পদার্থকে কয়েকটা শ্রেণীতে ভাগ করছে। পরিবাহিতার উপর ডিপেন্ড করে পদার্থের শ্রেণীবিভাগ। দেখো, পরিবাহিতা অনুসারে পদার্থের শ্রেণীবিভাগ, পরিবাহিতা অনুসারে পদার্থের শ্রেণীবিভাগ, পরিবাহিতার উপর ডিপেন্ড করে বিজ্ঞানের পদার্থকে কয়েকটা শ্রেণীতে ভাগ করছে। একটা হলো তড়িৎ পরিবাহী, তড়িৎ পরিবাহী, আর একটা হলো তড়িৎ অপরিবাহী, অপরিবাহী। এর অপর নাম হচ্ছে অন্তরক, অন্তরক, এটাকে ইংরেজিতে বলা হয় ইনসুলেটর, ইনসুলেটর। মনে থাকবে, অপরিবাহী বা অন্তরক, দেখছো তো, অপরিবাহী বা অন্তরক বা ইনসুলেটর, ইনসুলেটর, ইনসুলেটর। তাহলে প্রথমে আসো, তড়িৎ পরিবাহী কাকে বলবো? তড়িৎ পরিবাহী কাকে বলবো এটা লেখার দরকার নেই, শুধু একটু মনে রাখো। এরপর তো তড়িৎ পরিবাহী কাকে বলবো? যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারবে সেই সমস্ত পরিবাহী পদার্থগুলোকে তড়িৎ পরিবাহী, বা সেই সমস্ত পদার্থগুলোকে তড়িৎ পরিবাহী বলা হবে। যেমন সকল ধাতু, গ্রাফাইট, তারপরে বিগলিত সব আয়নিক যৌগ এবং কিছু পোলারসমী যৌগ। তাহলে এখানে লিখে রাখো সকল ধাতু এবং গ্রাফাইট, বিগলিত সব আয়নিক যৌগ। বুঝতে লেখা? তড়িৎ অপরিবাহী কাকে বলবো? যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করে না তাদেরকে বলা হচ্ছে ইনসুলেটর, তড়িৎ অপরিবাহী। যেমন কারেন্টের যে তার আছে, তুমি জানো কারেন্টের যে কপার তার, এর উপরে দেখবা রাবার পেঁচানো থাকে, রাবারের একটা প্রলেপ, রাবারের একটা অংশ থাকে। তো রাবারের অংশ থাকার কারণে তুমি যদি কারেন্টের তার ধরো কোনো সমস্যা নাই। তার মানে কি, রাবারের ভিতর দিয়ে তড়িৎ পরিবাহিত হয় না, বিকজ এর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই। তাহলে রাবার হতে পারে, কাঁচ হতে পারে, শুকনা কাঠ হতে পারে, পাথর হতে পারে। বুঝা গেছে? এগুলো হচ্ছে তড়িৎ অপরিবাহী পদার্থ, এদেরকে ইনসুলেটর বলা হয়। তাহলে এগুলোর ডেফিনিশন লিখলাম না, বই থেকে পড়বা। এবার আসো, বিজ্ঞানীরা এই তড়িৎ পরিবাহী পদার্থকে আবার কয়েকটা শ্রেণীতে ভাগ করছে। তড়িৎ পরিবাহী পদার্থকে কয়েকটা শ্রেণীতে ভাগ করছে। একটার নাম রাখা হয়েছে গুড কন্ডাক্টর বা সুপরিবাহী, একটার নাম রাখছে সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী, আর একটার নাম রাখছে সুপার কন্ডাক্টর। মনে থাকবে? তাহলে তড়িৎ পরিবাহী পদার্থকে আবার 3টা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো সুপরিবাহী, সুপরিবাহী, একটা হচ্ছে অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী, একটা হচ্ছে সুপার পরিবাহী, সুপার পরিবাহী।
ভালো করে খেয়াল করবা। তাহলে আমরা কি বললাম, পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারে, তবে সমস্ত পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করার ক্ষমতা কিন্তু একই রকম না, তাদের পরিবাহিতা একই রকম না, ভিন্ন ভিন্ন, যার উপর ডিপেন্ড করে বিজ্ঞানীরা ওই তড়িৎ পরিবাহী পদার্থগুলোকে আবার তিনটা শ্রেণীতে ভাগ করছে। একটার নাম রাখছে গুড কন্ডাক্টর, একটার নাম রাখছে সেমি কন্ডাক্টর, আর একটার নাম রাখছে সুপার কন্ডাক্টর। প্রথমে আসো সুপরিবাহী কাকে বলবো। যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে খুব সহজে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে তড়িৎ সুপরিবাহী পদার্থ বলা হয়। যেমন সকল ধাতু, এই সকল ধাতু এবং বিগলিত আয়নিক যৌগ এদের ভিতর দিয়ে খুব সহজে তড়িৎ চলাচল করতে পারে, এদেরকে বলা আছে আমাদের গুড কন্ডাক্টর বা সুপরিবাহী। মনে থাকবে। অর্ধপরিবাহী কাকে বলবো, যে সমস্ত পদার্থের তড়িৎ পরিবাহিতা গুণ, যে সমস্ত পদার্থের তড়িৎ পরিবাহিতা গুণ তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অপরিবাহীর মাঝামাঝি, অর্থাৎ এই তড়িৎ পরিবাহী তড়িৎ অপরিবাহীর মাঝামাঝি পরিবাহিতা গুণ সম্পন্ন যে পদার্থগুলো তাদেরকে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর। এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে এর পরিবাহিতা বেড়ে যায়। এরা সাধারণত পর্যায় সারণীর 14 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে, যাদেরকে আমরা, তোমাদের মনে আছে, মেটালয়েড বলা হয়, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এদেরকে বলতেছি আমরা সেমিকন্ডাক্টর। তাহলে এখানে যে সুপরিবাহী লিখছি, এদের উদাহরণ হচ্ছে মেটাল, এদের হচ্ছে মেটাল, আর এটা হচ্ছে অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে মেটালয়েড, মেটালয়েড, মেটালয়েডস বা মেটালয়েড। মনে থাকবে। তাহলে আবার একটু বলি, সাধারণত তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অপরিবাহীর মাঝামাঝি পরিবাহিতা গুণ সম্পন্ন যে পদার্থগুলো, সেই পদার্থগুলো যাদের তাপমাত্রা বাড়ালে পরিবাহিতা আরো বাড়তে থাকে, সেই সমস্ত তড়িৎ পরিবাহী পদার্থগুলোকে সেমিকন্ডাক্টর বলা হয় বা অর্ধ পরিবাহী বলা হয়। এরা সাধারণত মেটালয়েড হয়ে থাকে, যেমন সিলিকন, জার্মেনিয়াম, যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। এবার আসো সুপার পরিবাহী কাকে বলবো। সুপার পরিবাহী কাকে বলবো, এখানে একটু জায়গা, এখানে থাকুক, এখানে তুমি একটু নিচের দিকে লেখো তো সুপার পরিবাহী, এখানে এখন থাকুক, নিচের দিকে লেখো সুপার পরিবাহী, ডেফিনিশনটা লেখো সুপার পরিবাহী। আর এখানে লিখে রাখছো সিলিকন, জার্মেনিয়াম লিখে রাখছো, আর লেখো 14 নম্বর গ্রুপ, 14 নং গ্রুপের মৌল সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। কোন কোন রাইটারের বইতে দেখবা এই কার্বনটাকে অর্ধ পরিবাহীর মধ্যে রাখছে, কার্বনটাকে কোন কোন রাইটারের বইতে অর্ধ পরিবাহী রাখছে, তাপমাত্রা বাড়লে এর পরিবাহিতা বাড়ে। সুপার পরিবাহী লিখছো। সঙ্গে লেখা আছে, লেখো যেসব পদার্থের মধ্যে দিয়ে কোন রকম শক্তির অপচয় ছাড়া, যেসব পদার্থের মধ্যে দিয়ে কোন রকম শক্তির অপচয় ছাড়া তড়িৎ পরিবাহিত হয়, যেসব পদার্থের ভিতর দিয়ে কোন রকম শক্তির অপচয় ছাড়া, মানে কোন রকম শক্তির অপচয় ঘটবে না, বুঝা গেছে, কোন রকম শক্তির অপচয় ঘটবে না, মানে বাহ্যিক কোনো ফ্যাক্টর এখানে কাজ করবে না, বাহ্যিক কোনো আমাদের শক্তিটা বাইরে কোনো জায়গা যাবেও না, ওর ভিতর দিয়েই শুধুমাত্র 100% তড়িৎ প্রবাহিত হবে। হয়েছে লেখা? তাদেরকে সুপার পরিবাহী বলা হয়। লেখো নিচে স্টার চিহ্নে লেখো, এদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রা, এদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রা, দেখো এদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রা অর্থাৎ সন্ধি তাপমাত্রা টিসি, এরকম টিসি, এদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রা লিখছো টিসি। দেখো টিসি সুপার কন্ডাক্টিং, দেখছো সুপার কন্ডাক্টিং ট্রানজিশন, সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার। এদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা অর্থাৎ সন্ধি তাপমাত্রা, দেখছো টিসি, ব্র্যাকেট লেখো সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার, এর নিচে এদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রা অর্থাৎ সন্ধি তাপমাত্রা টিসি, এর নিচে এদের রোধ শূন্য, এদের রোধ শূন্য।
তার মানে এই যে সুপার কন্ডাক্টরের কথা বলতেছি, এদের একটা সুনির্দিষ্ট তাপমাত্রা আছে যেটাকে আমরা বলতেছি টিসি, সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার। এই টেম্পারেচারের নিচে এদের রোধ নাই, রোধের মান 0, এই জন্য 100% শক্তির অপচয় ছাড়া এদের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে। এই জন্য এদেরকে বলতেছি আমরা সুপার কন্ডাক্টিং, এদেরকে বলছি আমরা সুপার কন্ডাক্টর। এই সুপার কন্ডাক্টর হলো সাধারণত মেটাল অ্যালয় দিয়ে তৈরি করা হয়েছে। মেটাল অ্যালয়, উদাহরণ লেখো মেটাল অ্যালয়, অ্যালয়েস মনে থাকবে। এটা হচ্ছে মেটাল অ্যালয় অথবা মেটাল অক্সাইড, মেটাল অক্সাইড। এগুলো কেমিস্ট্রির হায়ার প্রিন্সিপাল, এগুলো নিয়ে এখনো সায়েন্টিস্টরা গবেষণা করছে, এখনো আনফিনিশড বিজনেস, এই জন্য আমাদের বাজারজাতকরণ খুবই কম। তো এটা নিয়ে আরো গবেষণা চলছে উন্নত। এর একটা উদাহরণ হচ্ছে দেখো YbCO, দেখছো এর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে YbCO, অর্থাৎ ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড। দেখছো এই ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড এদের টিসি এর মান হচ্ছে 90 কেলভিন। দেখছো তাহলে এই যে আমরা আমাদের মেটাল অ্যালয়ের কথা বলতেছি বা মেটাল অক্সাইডের কথা বলতেছি, এর খুবই জনপ্রিয় একটা উদাহরণ হচ্ছে YbCO, ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড। এই ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড যার ক্রিটিক্যাল টেম্পারেচার অথবা সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার তার মান হচ্ছে 90 কেলভিন। এই তাপমাত্রার নিচে এর রোধ 0, এর রোধ 0, এই জন্য 100% শক্তির অপচয় ছাড়া এর ভিতর দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে। এই জন্য নাম রাখা হচ্ছে সুপার কন্ডাক্টর বা সুপার পরিবাহী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জানতে চাই পদার্থের ভিতর দিয়ে কোন মেকানিজমের মাধ্যমে তড়িৎ পরিবাহিত হয়। এর উপর ডিপেন্ড করে তড়িৎ পরিবাহী পদার্থকে বিজ্ঞানীরা আবার দুইটা শ্রেণীতে ভাগ করছেন। অর্থাৎ সুপরিবাহী যেখানে লিখছো সেখান থেকে দাগ দিতে পারো তড়িৎ পরিবাহী, অর্থাৎ তুমি যেখানে সুপরিবাহী লিখছো তড়িৎ সুপরিবাহী, তাকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। তড়িৎ সুপরিবাহী পদার্থ বা দুইটা শ্রেণী, দুইটা অংশে বিভক্ত। একটাকে বলছি আমরা মেটাল और ইলেকট্রনিক কন্ডাক্টর, বলতে থাকবে মেটাল और ইলেকট্রনিক কন্ডাক্টর, ইলেকট্রনীয় পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী। আরেকটাকে বলতেছি আমরা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, মনে থাকবে। তাহলে আমাদের তড়িৎ পরিবাহী পদার্থের ভিতর দিয়ে যে তড়িৎ পরিবাহিত হবে, কিভাবে পরিবাহিত হবে, কোন মেকানিজমে পরিবাহিত হবে, কোন কৌশলে পরিবাহিত হবে, এর উপর ডিপেন্ড করে অর্থাৎ মেকানিজমের উপর ডিপেন্ড করে বিজ্ঞানীরা তড়িৎ সুপরিবাহী পদার্থগুলোকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করছে। একটাকে আমরা বলতেছি ইলেকট্রনিক কন্ডাক্টর, আর একটাকে বলছি আমরা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। তো প্রথমে আসো ইলেকট্রনীয় পরিবাহী কাকে বলবো, ইলেকট্রনীয় পরিবাহী কাকে বলবো। তো এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আলাদা করে লিখতে হবে। তার নিচে দেখো ইলেকট্রনীয় পরিবাহী, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু। দেখো ইলেকট্রনীয় পরিবাহী লেখা হয়েছে। দেখো যেসব পদার্থের ভিতর দিয়ে তড়িৎ পরিবহনের সময়, যেসব পদার্থের ভিতর দিয়ে তড়িৎ পরিবহনের সময় ওই পদার্থের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না কিন্তু তড়িৎ পরিবাহিত হয়, যেসব পদার্থের ভিতর দিয়ে তড়িৎ পরিবহনের সময় ওই পদার্থের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না কিন্তু তড়িৎ পরিবাহিত হয়, তাদেরকে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়, তাদেরকে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। যেসব পদার্থের ভিতর দিয়ে তড়িৎ পরিবহনের সময় ওই পদার্থের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না কিন্তু তড়িৎ পরিবাহিত হয়, তাদেরকে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। একটু খেয়াল করো, মনে করো এটা একটা ধাতব খণ্ড, দেখছো এটা একটা ধাতব খণ্ড, আয়রন ধাতব খণ্ড। আচ্ছা তোমরা বলো এই ধাতব খণ্ডের মধ্যে দিয়ে তুমি যখন ইলেকট্রিসিটি চালনা করবা অর্থাৎ বিদ্যুৎ যখন চালনা করবা তখন এই লোহা চেঞ্জ হয়ে কি অ্যালুমিনিয়ামে রূপান্তরিত হবে, বলো তো? না।
তাহলে এর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহনের ফলে তড়িৎ পরিবাহিত হবে বটে, কিন্তু এর কোনো কেমিক্যাল চেঞ্জ হবে না, কোনো রাসায়নিক পরিবর্তন হবে না। তাহলে আমি কি বলতে পারি এটা একটা ফিজিক্যাল প্রসেস, অর্থাৎ ভৌত পরিবর্তন, ভৌত প্রক্রিয়া, কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে। তাহলে বলতো এক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনের জন্য কে দায়ী? ইলেকট্রন দায়ী। এই জন্য এর নমিনক্লেচার করা হয়েছে ইলেকট্রনীয় পরিবাহী। বোঝা গেছে? ইলেকট্রন দ্বারা বিদ্যুৎ পরিবাহিত হয়, এই কারণে নাম রাখা হয়েছে ইলেকট্রনীয় পরিবাহী। তুমি জানো যে কি কারণে এটা হয়, তোমরা মাধ্যমিক লেভেলে পড়ে আসছো। এটা একটা মেটাল, এর মধ্যে মেটালিক বন্ড থাকে। মেটালিক বন্ড কিভাবে তৈরি হয়? ধাতুর নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন মাত্র একটা দুইটা, এই জন্য ওই কম ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম থাকে। ধাতুর শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো বের হয়ে আসে, ধাতুর পরমাণুগুলো ইলেকট্রন হারিয়ে অ্যাটমিক কোর বা পজিটিভ কোরে রূপান্তরিত হয়। যে ইলেকট্রনগুলো বের হয়ে আসে সেই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে না, সমস্ত ধাতব খণ্ডের মধ্যে মুক্তভাবে বিচরণ করতে থাকে। মনে হয় যেন যে পজিটিভ কোরগুলো ইলেকট্রন সমুদ্রের মধ্যে নিমজ্জিত বলে মনে হয়। এটাকে বলা হয় ইলেকট্রন সি মডেল, ইলেকট্রন সমুদ্র মতবাদ। এগুলো ছোটবেলার কথাবার্তা। তো তুমি যখন এখানে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত সেট করে একটা সার্কিট তৈরি করবা, ইলেকট্রনগুলো আমাদের মনে আছে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যাবে। মনে করো এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, ইলেকট্রনের ফ্লো নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে, আর সেই ক্লাসিক্যাল কনসেপ্ট অনুযায়ী আমাদের তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে। এটা ক্লাসিক্যাল কথাবার্তা, বুঝা গেছে? সনাতন কথাবার্তা। তো যাই হোক, তো তোমরা পড়ে আসছো। তাহলে বলতো এই ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনের জন্য কে দায়ী? বলতো শুধুমাত্র ইলেকট্রন দায়ী। তুমি জানো একমাত্র প্রোটন চেঞ্জ হলে মৌল চেঞ্জ হয়, শুধুমাত্র ইলেকট্রনগুলো এই প্রান্ত থেকে এই প্রান্ত আবার এই প্রান্তে এরকম ভাবে ইলেকট্রন ফ্লো সৃষ্টি হচ্ছে, আর কিছু না। এই জন্য এই ইলেকট্রনীয় পরিবাহীর মাধ্যমে কোনো নতুন পদার্থ সৃষ্টি হবে না। ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী, এই জন্য এর নাম রাখা হয়েছে ইলেকট্রনীয় পরিবাহী। উদাহরণ হচ্ছে সকল ধাতু এবং গ্রাফাইট। এবার সব ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো আমরা আমাদের সেই রসায়নের সেই বক্সের কথা বলতেছি, এর মধ্যে দুইটা পরিবাহী দণ্ড স্থাপন করছি, যার একটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে একটা নেগেটিভ প্রান্তের সাথে। ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, দ্যাট মিনস বিগলিত সোডিয়াম ক্লোরাইড। বিগলিত সোডিয়াম ক্লোরাইড পানি দিলে ভিন্ন ঘটনা ঘটবে। বিগলিত সোডিয়াম ক্লোরাইড নিয়েছি। বলো যখন আমাদের পজিটিভ নেগেটিভ প্রান্তে যুক্ত করে বিদ্যুৎ চালনা করছি, বলো তো ক্যাটায়নগুলো ক্যাথোডের দিক যাবে, অ্যানায়নগুলো অ্যানোডের দিকে আসবে। তাহলে তোমরা বলো এই ক্ষেত্রে আমাদের অ্যানোড রিঅ্যাকশন, সংক্ষেপে লিখলাম অ্যানোড। অ্যানোড রিঅ্যাকশন, অ্যানোড প্লাস Cl মাইনাসে সেই ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন, দুইটা ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস। অপরদিকে ক্যাথোড বিক্রিয়া, সংক্ষেপে লিখলাম ক্যাথোড রিঅ্যাকশন। ক্যাথোড হলো মাইনাস তড়িৎদ্বার, এই মাইনাস তড়িৎদ্বারের নিকটে দেখো ক্যাটায়নগুলো মুভ করবে, এই হলো ক্যাটায়ন। সেখানে এই তড়িৎদ্বারটা ইলেকট্রনের সোর্স রূপে কাজ করে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেইলস আলোচনা করব। এটা ভয় পাওয়ার কিছু না, এটা ফান্ডামেন্টাল, মাধ্যমিক লেভেলে পড়ে আসছো, এই জন্য আমি দ্রুত কথা বলতেছি, যদিও এগুলো নিয়ে আমাদের আলাদা টপিক রয়েছে। তাহলে এটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু। আচ্ছা তোমরাই বলো, ছিল একটা যৌগিক পদার্থ নাম হলো সোডিয়াম ক্লোরাইড, এর ভিতর দিয়ে যখন বিদ্যুৎ চালনা করছি তড়িৎ পরিবাহিত হয়েছে, তড়িৎ পরিবাহিত হয়েছে, সঙ্গে সঙ্গে যৌগিক পদার্থ ভেঙে মৌলিক পদার্থে রূপান্তরিত হয়েছে, সোডিয়াম এবং ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হয়েছে। তাহলে আমি কি বলতে পারি এই পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় এই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটছে, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পরিবাহিত হয়েছে। এই বিদ্যুৎ পরিবহনের জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ক্যাটায়ন এবং অ্যানায়ন দায়ী, এই জন্য নাম রাখা হয়েছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে আমি বলতে পারি যেসব পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় এই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটবে তাদেরকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। দেখো যেসব পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময়, এর পাঠ্য কিন্তু আসবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো যেসব পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময়, যেসব পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে, সঙ্গে সঙ্গে তড়িৎ পরিবাহিত হয়। যেসব পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। তাকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। তাকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। লেখো উদাহরণ, লেখো বিগলিত সব আয়নিক যৌগ, বিগলিত সব আয়নিক যৌগ, বিগলিত সব আয়নিক যৌগ এবং কিছু পোলার সমযোজী যৌগ। বিগলিত সব আয়নিক যৌগ এবং কিছু পোলার সমযোজী যৌগ। বিগলিত সব আয়নিক যৌগ এবং কিছু পোলার সমযোজী যৌগ।
হয়েছে লেখা? সবাইকে লেখা হয়েছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এদের মধ্যে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য পার্থক্যটা প্রশ্ন আকারে লেখো। লেখো লেখো ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। দ্রুত লেখো, খুবই গুরুত্বপূর্ণ। এটার পর স্টার চিহ্ন রাখো 3টা। ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। এক পাশে লেখো ইলেকট্রনীয় পরিবাহী, এক পাশে লেখো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এক পাশে ইলেকট্রনীয় পরিবাহী, এক পাশে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। 1 নাম্বার প্রথম পার্থক্য সংজ্ঞা, যে সংজ্ঞা লিখলাম হয়েছে লেখা। 2 নাম্বার পার্থক্য, 2 নাম্বার পার্থক্য বলতো এক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনের জন্য কে দায়ী? ইলেকট্রন দায়ী। লেখো তড়িৎ পরিবহনে ইলেকট্রন দায়ী, সংক্ষেপে লেখো। 2 নাম্বার লেখো তড়িৎ পরিবহনে ইলেকট্রন দায়ী। তড়িৎ পরিবহনে ইলেকট্রন দায়ী। বলো এক্ষেত্রে তড়িৎ পরিবহনে কে দায়ী? আয়ন দায়ী। লেখো এক্ষেত্রে তড়িৎ পরিবহনে ক্যাটায়ন এবং অ্যানায়ন দায়ী। ডান পাশে লেখো এক্ষেত্রে তড়িৎ পরিবহনে ক্যাটায়ন এবং অ্যানায়ন দায়ী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পড়াচ্ছে কিন্তু এটা। এক্ষেত্রে তড়িৎ পরিবহনে ক্যাটায়ন এবং অ্যানায়ন দায়ী। হয়েছে লেখা? লেখো 3 নাম্বার। 3 নাম্বার লেখো। বলতো এটা ইলেকট্রন পৃথিবীর সবচেয়ে হালকা, ভর 0 হয়েছে এক পর্যায়ে, অপরদিকে আয়নের ভর বেশি। তাহলে বলতো কার তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি? অবশ্যই ইলেকট্রনীয় পরিবাহী। লেখো ইলেকট্রন অত্যন্ত হালকা বিধায় এর তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক বেশি। লেখো ইলেকট্রন হালকা বিধায় এর তড়িৎ পরিবহন ক্ষমতা অত্যন্ত বেশি। লেখো তড়িৎ পরিবহন ক্ষমতা তুলনামূলকভাবে কম, বিকজ এখানে আয়নগুলোর ভর আছে। বোঝা গেছে? লেখো তড়িৎ পরিবহন ক্ষমতা তুলনামূলকভাবে কম। বলতো এটা কি ধরনের প্রক্রিয়া করছে? রাসায়নিক প্রক্রিয়া নাকি ভৌত প্রক্রিয়া? লেখো এটা একটি ভৌত প্রক্রিয়া। এটা একটি ভৌত প্রক্রিয়া। বলো এখানে কি ধরনের পরিবর্তন হয়েছে? রাসায়নিক পরিবর্তন। লেখো এটি একটি রাসায়নিক প্রক্রিয়া। এটি একটি রাসায়নিক প্রক্রিয়া। এটি একটি রাসায়নিক প্রক্রিয়া। লেখা হয়েছে? সঙ্গে লেখছো? বলতো এটা কোন অবস্থায় তড়িৎ পরিবহন করবে? সলিড অবস্থায়। মনে থাকবে? এটা সলিড ফেজে, মনে থাকে না? সলিড ফেজে তড়িৎ পরিবহন করবে, লিকুইড ফেজে না। দেখো এটি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। এটি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। দেখো এটি বিগলিত, দেখো এটি বিগলিত বা দ্রবিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এটি বিগলিত বা দ্রবিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এটি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। ডান পাশেরটা হচ্ছে বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। হয়েছে লেখা? তোমরা কি বলতে পারবা তাপমাত্রা বাড়লে কার পরিবাহিতা বাড়বে? তাপমাত্রা বাড়লে এর পরিবাহিতা কমবে। কেন? কারণ তাপমাত্রা বাড়লে এখানে ইলেকট্রনের ফ্লো কমে যাবে। কেন কমে যাবে? কারণ এখানে দেখো একমুখী ফ্লো হতে হবে। দেখছো একমুখী ফ্লো। যখন তুমি তাপমাত্রা বাড়াবা তখন লক্ষ্য করে একটু, তাপের কারণে এখানে যে পজিটিভ কোরগুলো আছে এটা অসিলেটিং অবস্থায় থাকবে, দোদুল্যমান অবস্থায় থাকবে। তখন ইলেকট্রন ছোটাছুটি করার কারণে ইলেকট্রনের সাথে এর বারবার ধাক্কা লাগবে, বারবার বাড়ি লাগবে। এই বাড়ি লাগলে তখন এর ফ্লো কমে যাবে, অর্থাৎ ইলেকট্রনের একমুখী ফ্লো কমে যাবে। তখন এর মধ্যে রোধ বৃদ্ধি পাবে। এই কারণে তাপমাত্রা বাড়লে ইলেকট্রনীয় পরিবাহিতা কমে যায়। তাহলে দেখো তাপমাত্রা বাড়লে বাম পাশে যেটা লিখছি, দেখো তাপমাত্রা বাড়লে এর পরিবাহিতা কমে যায়। তাপমাত্রা বাড়লে পরিবাহিতা কমে যায়। হয়েছে লেখা? দেখো তাপমাত্রা বাড়লে এর পরিবাহিতা কিন্তু বাড়বে, কারণ তাপমাত্রা বাড়লে এই আয়নের গতিশক্তি বাড়বে। এ প্রচন্ড গতিতে দিকে যাবে, এ প্রচন্ড গতিতে দিকে আসবে। মনে থাকবে? তাহলে দেখো তাপমাত্রা বাড়লে এর পরিবাহিতা বাড়ে। তাপমাত্রা বাড়লে এর পরিবাহিতা বাড়ে। 7 নম্বর পার্থক্য। চিন্তা করো কত পার্থক্য। এগুলো থেকে আমাদের এমসিকিউ হবে, এগুলো থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অবজেক্টিভ আসবে, বহুপদী সহমতি সূচক অবজেক্টিভ আসবে, বোর্ড পরীক্ষায় ইত্যাদি ইত্যাদি। 7 নম্বর লেখা হয়েছে? লেখো এক্ষেত্রে চাপের প্রভাব নাই, কোনো চাপের প্রভাব নাই। চাপের প্রভাব নাই। লেখো
চাপের প্রভাব বিদ্যমান, মানে চাপ বাড়ালে পরিবাহিতা বাড়বে। দেখো চাপের প্রভাব বিদ্যমান, চাপ বাড়ালে পরিবাহিতা বাড়বে। এসে লেখা চাপ বাড়ালে পরিবাহিতা বাড়বে। দেখো চাপ বাড়ালে পরিবাহিতা বাড়বে। এটা বাড়ির কাজ থাকলো, একটু গবেষণা করো। চাপ বাড়ালে পরিবাহিতা বাড়বে কেন? বাড়ির কাজ গবেষণা করে কমেন্ট সেকশনে কমেন্ট করবা। হয়েছে লেখা সবার? 8 নাম্বার, বলো তো কোন সূত্র প্রযোজ্য? ওহমের সূত্র প্রযোজ্য। রোধ জড়িত, লেখো ওহমের সূত্র প্রযোজ্য। এক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য। মনে আছে মাইকেল ফ্যারাডের কথা কি মনে আছে? লেখো ফ্যারাডের সূত্র প্রযোজ্য। তো এই বিশ্লেষ্য পরিবাহী যেখানে লেখো ফ্যারাডের সূত্র প্রযোজ্য। কত রকম পার্থক্য বলতেছি দেখো। ফ্যারাডের সূত্র প্রযোজ্য হয়েছে লেখা, ফ্যারাডের সূত্র প্রযোজ্য। ইলেকট্রনের পরিবাহী যেখানে লিখছি, বলতো কার ক্ষেত্রে প্রযোজ্য? লেখো মৌলিক অবস্থায় তড়িৎ পরিবাহী। লেখো মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। দেখছো আমরা ধাতু বা গ্রাফাইট মৌলের ক্ষেত্রে শান্ত প্রযোজ্য, যদিও বর্তমানে অ্যালয় ব্যবহার করা হচ্ছে, এটা মিক্সার, যৌগিক পদার্থ না, মিক্সার। লেখো মৌলের ক্ষেত্রে, ব্র্যাকেটে একটু লেখো যে আমাদের ধাতু সংকর। বুঝলে লেখা? লেখো যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। ধাতু সংকর আর যৌগিক পদার্থ কিন্তু এক না, জানো তোমরা এগুলা। লেখো যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই পার্থক্যটা বুঝতে পারছো। তো আমরা আজকে অধ্যায়ের ফান্ডামেন্টাল টপিক নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা আজকে আর খুব বেশি চাপ দিতে চাই না, কারণ এরপরে বেশি আলোচনা করলে তোমাদের কাছে কঠিন বলে মনে হবে। আমরা চেষ্টা করতেছি ইলেকট্রোকেমিস্ট্রি সহজ করে উপস্থাপন করার। তবে সমস্যা হলো যদি কোনো ক্লাস মিসিং হয়ে যায় তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি কঠিন হয়ে দাঁড়াবে। মানে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে সবচেয়ে কঠিন হয়ে দাঁড়াবে কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি। মানে আমাদের সিকোয়েন্সটা এরকম। আশা করি আজকে যে আলোচনা করছি ধারাবাহিকভাবে তোমার কাছে সহজ বলে মনে হয়েছে, এবং এই ধারাবাহিকতা যদি অক্ষুণ্ণ রাখতে পারো তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি সহজ বলে মনে হবে। মাঝখানে একটা দুটা ক্লাস মিস, তোমার কাছে ইলেকট্রোকেমিস্ট্রি তুমি বায়োস্কোপ দেখবা সত্যি। যাই হোক, আমরা যেটা বলতে আসছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছিলাম যে 25শে আগস্টের মধ্যে তোমাদের পেমেন্টগুলো ক্লিয়ার করার কথা ছিল, কিন্তু অনেকেই দিয়েছো অনেকেই দেওনি। এই জন্য আমাদের অনেকেই বলতেছে স্যার বিকাশে মানে ইউনিভার্সিটি ঝামেলা আছে, এই জন্য আমরা বিকাশের নতুন একটা নাম্বার দিচ্ছি। এই নাম্বারটাও তোমরা সেন্ড মানি করবা, এবং সেই ক্ষেত্রে রেফারেন্সে তোমাদের নাম লিখতে হবে বিকাশ। দেখো আমরা তোমাদের নতুন একটা নাম্বার দেওয়ার চেষ্টা করতেছি। নতুন যে নাম্বারটা আছে এই নাম্বারটা হলো 017798, তারপর হচ্ছে 28713। দেখো 017798287113। আর আমার নাম্বারটা আছেই 01719684000। ঠিক আছে? এখানে তুমি যখন রেফারেন্স লিখবা, এই রেফারেন্সে তোমার কি কি লিখতে হবে? ফেসবুক আইডি, বুঝা গেছে? ফেসবুক আইডি এটা লিখবা, তারপর হচ্ছে সিরিয়াল নাম্বারটা লিখবা, এরপরে হচ্ছে তোমার ক্লাস। এটা হচ্ছে তুমি যদি রেফারেন্সে লিখতে পারো। যদি রেফারেন্সে না লেখো দেন তোমাকে এসএমএস করতে হবে। এগুলো থাকবে, এগুলো সব থাকবে, প্লাস তার সাথে কি লিখতে হবে? বিকাশ অ্যাকাউন্ট, তাই তো? বিকাশ নাম্বার, মানে যে নাম্বার দিয়ে তুমি পেমেন্ট করছো সেই নাম্বারটা অবশ্যই লিখবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসের মধ্যে ফাঁকি নাই, মানে আমরা হালকার পরে ঝাপসা আলোচনা করে আমরা হয়তো অধ্যায় দ্রুত শেষ করে দিতে পারতাম, বাট যেহেতু আমি আমার ক্লাসের মধ্যে কোনো ফাঁকি দিই না, এই জন্য আমরা সবভাবে উপার্জন করার চেষ্টা করি। এই জন্য পেমেন্টগুলো একটু ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করবা দ্রুত, আর এগুলো লিখে নাও দ্রুত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি শুক্রবারে যে পরীক্ষা আছে পরীক্ষাটা অবশ্যই অ্যাটেন্ড করবা। আমরা 10টায় প্রশ্ন দিব, তোমার হয়তো 10টার সময় অন্য স্যারের ব্যাচ থাকতে পারে, সমস্যা নেই। তুমি যে কোনো 1 ঘন্টা পরীক্ষা দিয়ে আমাদের শনিবারের 12টার মধ্যে অবশ্যই খাতা আমার বাসায় দিয়ে যেতে হবে। খুলনার বাইরে যারা আছে স্টুডেন্ট, হ্যাঁ, খুলনার বাইরে যারা স্টুডেন্ট আছে তারা আমাদের কিসে মেসেঞ্জারে গ্রুপে পোস্ট করলে অথবা গ্রুপে পোস্ট করবা, অথবা আমাদের মেসেঞ্জারে, আমার মেসেঞ্জারে কি রাজু আহমেদ মেসেঞ্জার, ওই মেসেঞ্জারে তোমরা নক করে ওখানে পোস্ট করলেও আমরা তোমাদের দেখিয়ে দেবো। বুঝা গেছে? যারা বাইরে আসো, হ্যাঁ, এটা কিন্তু আবার সবাই সুযোগটা নিয়ে যাবে না, কারণ তোমার খাতা দেখা ওইভাবে আর আমরা তো জানতে পারবো যে কারা বাইরে আসো। এই জন্য সেভাবে মোটামুটি পরীক্ষা দিবা। প্রত্যেকটা পরীক্ষা আমরা এখন থেকে নেওয়ার চেষ্টা করবো শুক্রবারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।